সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারতের যে সম্পর্কে আলোচনা আছে, সেই ভারতের আজকের আলোচনায় রেখেছি ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং রাজ্য পুনর্গঠন সম্পর্কে। এই অংশে আমরা জানতে পারব ভারতবর্ষের অবস্থান, তার আয়তন, তার ক্ষেত্রফল, তার পরিসীমা, তার রাজ্যের নাম ইত্যাদি। তবে যে বইগুলি থেকে তোমাদের এই পড়াটা তুলে ধরছি, একটি হচ্ছে মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ রণজিৎ গড়াং। ম্যাপের জন্য আমি সহযোগিতা নিয়েছি সমরেন্দ্রনাথ মোদকের ম্যাপ বই। আরও একটি বইকে আমি সঙ্গে নিয়েছি, সেটা হচ্ছে মাধ্যমিক অল্টারনেটিভ ভূগোল। এই তিনটি বইকে একত্রিত করে তোমাদের আজকের বিষয়টি বুঝিয়ে দেব। ভারত সম্পর্কে যদি কয়েকটি তথ্য তোমাদেরকে দিতে হয়, তাহলে আমি বলবো আমাদের জন্মভূমি তথা এই ভারত বা ভারতবর্ষ, এখানকার ভৌগোলিক পরিবেশ, মানুষের ভাষা কিংবা ধর্ম কি সংস্কৃতি, সব দিক থেকেই আলাদা এবং বৈচিত্র্যময়। পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম জনবহুল ও বৃহত্তম এই গণতান্ত্রিক দেশে আমরা সকলে একত্রে বসবাস করে থাকি। এই ভারত আয়তনের দিক থেকে কিন্তু সপ্তম বৃহত্তম দেশ এবং এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এটি এক উন্নয়নশীল দেশ। আমাদের এই দেশের নামকরণ সম্পর্কে যদি জানতে চাই, তাহলে বলা যায় গ্রিক শব্দ ইন্দোই এর অর্থ ইন্দোস, ল্যাটিন শব্দ ইন্দাস অঞ্চলে সিন্ধু অঞ্চলে বসবাসকারী মানুষ থেকে সম্ভবত ইন্ডিয়া নামের উৎপত্তি হয়েছে। আবার অনেক রাজা মনে করেন রাজা ভরতের নাম অনুসারেই নাম ভারত বা ভারতবর্ষ। তবে সরকারিভাবে এর ইংরেজি প্রতিশব্দ ইন্ডিয়া, ভারত উভয় নামই প্রচলিত আছে। এই দেশের রাজধানী দিল্লি। সংবিধানে কোনো স্বীকৃত ভাষা নেই এবং ভারত পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ। এটি ইউনাইটেড নেশনের প্রকাশিত 2023 সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী। ভারতের ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে উত্তর দক্ষিণী বিস্তার 214 কিমি এবং পূর্ব পশ্চিমে 2933 কিমি। এই ভারতের চতুর্পাশে যে কয়েকটি প্রতিবেশী দেশ লক্ষ্য করা যায়, একটি চীন, মায়ানমার, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং নিচে শ্রীলঙ্কা। ভারতের ম্যাপগুলোতে লক্ষ্য করলে দেখবে প্রতিটা ভারতের ম্যাপের শেষে এই দিকের এই যে দ্বীপপুঞ্জগুলো থাকে, এটা কিন্তু এই মূল ভূখণ্ড থেকে আলাদা হলেও এটি ভারতীয় ম্যাপের একটি অংশবিশেষ, এই দ্বীপপুঞ্জ এবং এদিকে লাক্ষা। ভারতের অবস্থান পৃথিবীর মানচিত্র যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে ভারত একটি উত্তর পূর্ব গোলার্ধের দেশ। এর অক্ষাংশগত অনুসারে যদি বিস্তার লক্ষ্য করা যায়, তাহলে ভারতের মূল ভূখণ্ডের অবস্থান 8 ডিগ্রি 4 মিনিট 24 সেকেন্ড উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ থেকে, অর্থাৎ এই অংশ থেকে, এবং 37 ডিগ্রি 6 মিনিট উত্তর কাশ্মীরের উত্তর সীমা ইন্দিরা কল পর্যন্ত। এইটুকু অংশই হচ্ছে এর অক্ষাংশগত বিস্তার। আর যদি নিচে একদম সর্বশেষ ধরা হয়, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা 6 ডিগ্রি 45 মিনিট উত্তর, এই অংশটি পর্যন্ত, যেটি ইন্দিরা পয়েন্ট বা অংশ নামে পরিচিত। এই ইন্দিরা পয়েন্টের আবার পূর্ব নাম ছিল, এক সময়কার এই পূর্ব নাম ছিল যে পিগম্যালিয়ান পয়েন্ট। দ্রাঘিমাগত বিচারের দিক থেকে বলা যায় যে 68 ডিগ্রি 7 মিনিট 53 সেকেন্ড পূর্ব গুজরাটের পশ্চিম সীমা, যে এলাকাটির নাম গোহার মেটার। অন্যদিকে পূর্ব দিকে কর্কট ক্রান্তি
রেখা ভারতের মাঝখান দিকে গিয়েছে, আর পূর্বে 97°24'47" এটি অরুণাচল প্রদেশের পূর্ব সীমা। এলাকাটির নাম কিবিথু। ভারতের এই মাঝখান বরাবর ম্যাপ লক্ষ্য করো, ডট ডট দিয়ে আছে। এই মাঝখান বরাবর গিয়েছে কর্কট ক্রান্তি রেখা 23.5° উত্তর। আর ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো 82°30' পূর্ব। এই গেল ভারতের অবস্থান। দ্বিতীয়ত বলি যে ভারতের বিস্তৃতি ও ক্ষেত্রফল। ভারত কোথা থেকে কত বিস্তৃত? ভারতের ম্যাপ লক্ষ্য করো। এই ম্যাপটি এখানে দেখানো হয়েছে। ভারতের এই উত্তর অংশ হচ্ছে ইন্দিরা কল। এখান থেকে বিস্তার লাভ করে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত এটির দৈর্ঘ্য 3214 কিলোমিটার। অপরদিকে পূর্ব এবং পশ্চিম এই যে কোণা বরাবর পিঙ্ক কালার গিয়েছে, এটি এই দিকে বললাম যে গুজরাটের গোহার মোটার থেকে অন্যদিকে অরুণাচল প্রদেশের কিবিথু পর্যন্ত এটির বিস্তার 2933 কিলোমিটার। তবে উত্তর দক্ষিণের বিস্তারটা পূর্ব পশ্চিমের তুলনায় বেশি। তা ভারতের ম্যাপ লক্ষ্য করলেই তার একটা অনুমানিক পাওয়া যায়। এ থেকে আমরা কি প্রশ্ন জানতে পারি আর এর ক্ষেত্রফল কত? এখান থেকে আমরা জানতে পারি ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এটি, এবং যেটা 2004 সালের সুনামিতে এটি ডুবে যায়। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কন্যাকুমারিকা অন্তরীপ। উত্তরের জায়গাটির নাম হচ্ছে ইন্দিরা কল। ভারতের মাঝখান দিয়ে গিয়েছে 23.5° উত্তর কর্কট ক্রান্তি রেখা, যা উত্তর দক্ষিণে ভাগ করেছে। আর যে 8টি রাজ্যের উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গিয়েছে সেগুলি হলো গুজরাট। এখান থেকে লক্ষ্য করো এই ম্যাপটা, তাহলে বুঝতে পারবে, কালার করা আছে। এই যে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে ডট ডট করে, এই যে রেখাটা গিয়েছে এটা হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা, মিজোরাম। এই কয়েকটি দেশের ওই রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, অর্থাৎ সর্বমোট 8টি। ভারতের ক্ষেত্রফল কত? ভারতের মোট ক্ষেত্রফল হলো 32,37,236 কিলোমিটার। এটা 263 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফল বিচারে ভারত পৃথিবীতে সপ্তম আর এশিয়ায় তৃতীয়। পরিসীমা। ভারতের উত্তর অংশ স্থলভাগ এবং দক্ষিণ অংশ জলভাগ দ্বারা বেষ্টিত। ম্যাপ লক্ষ্য করো, উত্তরে দেখো স্থলভাগ আছে আর নিচের অংশে দক্ষিণে দেখো জলভাগ এবং এর সীমানা। স্থলভাগের দিক থেকে যদি সীমানা বন্টন করা হয় তাহলে দেখা যায় ভারতের উত্তরে প্রায় 15,200 কিলোমিটার এলাকা বরাবর স্থলভাগ বেষ্টিত। সেই উত্তর পশ্চিম অংশে রয়েছে যে সমস্ত দেশ, সেই স্থলভাগের পরিসীমার মধ্যে ভারত পাকিস্তানের সীমারেখা, উত্তর পশ্চিমে উত্তরে ভারত চীনের সীমারেখা, মাঝে নেপাল ভুটান, পূর্বে বাংলাদেশ ও মায়ানমারের সীমারেখা। জলভাগের দিক থেকে ভারত দক্ষিণ অংশে অবস্থিত। এই উপকূল অংশের মোট দৈর্ঘ্য 7,517 কিলোমিটার। ভারতের দক্ষিণ অংশের উপদ্বীপ ইন্ডিক সাগর ও মহাসাগর বেষ্টিত। পশ্চিমে রয়েছে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর। আরব সাগর সংলগ্ন যে সাগর উপসাগর সেটা কচ্ছ ও খাম্বাত উপসাগর, দক্ষিণে ভারত শ্রীলঙ্কার মাঝে মান্নান উপসাগর, পক উপসাগর ও পক প্রণালী। কিন্তু সীমানাগত দিক থেকে ভারতের উত্তরে যে দেশগুলি আছে তারা হচ্ছে ভারতের উত্তর অংশে নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান। ভারতের দক্ষিণ অংশে আছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ভারতের পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার এবং
ভারতের পশ্চিমে আছে পাকিস্তান। এই অংশ থেকে কয়েকটি ছোটোখাটো প্রশ্ন আছে, এগুলো একটু জেনে নিও। এখানে প্রত্যেকটা সীমারেখার মাঝে লাইনগুলোর বিশেষ নাম আছে, কোনটা ম্যাকমোহন, কোনটা র্যাডক্লিফ, কোনটা ডুরান্ট। যেমন ভারত পাকিস্তানের মাঝে র্যাডক্লিফ, ভুটান থেকে অরুণাচল পর্যন্ত ভারত চীনের মাঝে ম্যাকমোহন, আবার ভারত আফগানিস্তানের মধ্যে ডুরান্ট, এবং 10 ডিগ্রি চ্যানেল আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, এই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে। লাইন অফ কন্ট্রোল যাকে বলে এলওসি, এটা কাশ্মীরে ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মধ্যেই আছে লাইন অফ কন্ট্রোল। ভারত চীন অধিকৃত কাশ্মীরের অধীনে আছে এলএসি। ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়ে থাকে? ভারতকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত যদি ধরা হয় তাহলে ভারতে বলবো প্রথমত হচ্ছে ভৌগোলিক বৈচিত্র্য। এ সম্পর্কে কি বলা যায় যে এখানে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা, সুবিস্তৃত মালভূমি, নবগঠিত সমভূমি ইত্যাদি সমস্তটাই রয়েছে আমাদের এই ভারতের মধ্যে। থর মরুভূমি, বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও প্রচুর খনিজ সম্পদ, সমস্ত দিক থেকে দেখতে গেলে ভারত ভৌগোলিক দিক থেকে বৈচিত্র্যময়। দ্বিতীয়ত আয়তনের বিশালতা। পৃথিবী যেহেতু একটা বিশাল আয়তনের, তেমনি দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ দিকে উপদ্বীপীয় এই অবস্থানে ভারতবর্ষ, তিন দিক তার জলভাগ, একদিকে তার স্থলভাগ। পৃথিবীর অন্যান্য অংশের মতো ভারতের এই অবস্থান ভূপ্রাকৃতিক বৈচিত্র্য, ক্রিয়াকলাপ প্রভৃতি ব্যাপক বৈচিত্র্যময়। জলবায়ুগত, ভারত পূর্বে অবস্থান করায় ভারতের পূর্বে অবস্থিত চেরাপুঞ্জিতে সর্বাধিক বৃষ্টিপাত হয় এবং পশ্চিমে আবার বৃষ্টিহীন থর মরুভূমি। উত্তরে যদি শীতল জলবায়ু থাকে, তা দক্ষিণে উপকূলবর্তী সমভাবাপন্ন জলবায়ু, আর মধ্যবর্তী অঞ্চল চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। স্বাভাবিক উদ্ভিদ, বিভিন্ন ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়। মৃত্তিকা, কালো মাটি, লোহিত মাটি, ল্যাটেরাইট মাটি, কৃষ্ণ মাটি, পার্বত্য মাটি, নানান ধরনের মাটি লক্ষ্য করা যায়। এবং জীব বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্ম, অর্থনৈতিক কার্যাবলী, এই সমস্ত বা মিশ্র জনগোষ্ঠী সমস্তগত দিক থেকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে। একটি পৃথিবীর যেমন জলবায়ুর বৈচিত্র্য আছে, উদ্ভিদের বৈচিত্র্য আছে, মৃত্তিকার বৈচিত্র্য আছে, ভৌগোলিক বৈচিত্র্য আছে, সংস্কৃতির বৈচিত্র্য আছে, তেমনই ভারতের মধ্যেও তা লক্ষ্য করা যায়। তাই ভারতকে বলা হয়ে থাকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ। আরেকটা প্রশ্ন ভারতকে নিয়ে বলা যেতে পারে যে ভারতকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলে কেন? এটা অনেকটা একই উত্তর। ভৌগোলিক সেই বৈচিত্র্য, জলবায়ুর বৈচিত্র্য, মৃত্তিকার বৈচিত্র্য, স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্য, তাই একত্রে বলা হয় ভারত বৈচিত্র্যময় পূর্ণ দেশ। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে 15ই আগস্ট। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান স্বীকৃত হয় এবং প্রবর্তিত হয় ভারত সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে। স্বাধীনতার পর বেশ কয়েকটি দেশীয় রাজ্য ভারতে যোগ দেয়, কয়েকটি মিলিত হয়ে রাজ্য সম্মেলন গঠন করে। 1953 সালে সঠিকভাবে রাজ্যগুলিকে ভাগ করার জন্য স্থাপিত হয় রাজ্য পুনর্গঠন কমিশন। 1956 সালে নভেম্বর মাসে রাজ্য পুনর্গঠন করা হয়। সমগ্র ভারতকে 14টি এবং 6টি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয়। 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর রাজ্যগুলি পুনর্গঠন করা হলে সমগ্র ভারতে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। তারপর থেকে আইন প্রণয়নের মাধ্যমে রাজ্যগুলি একে একে ভাগ করা হয়। সেই রাজ্যভাগ এখানে দেখো 1 থেকে 10টি অংশে আলাদা আলাদা করা হয়েছে। এইগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে রাজ্য পুনর্গঠন করা হয় কিসের উপর ভিত্তি করে? প্রথমত, ভারত নানা ভাষাভাষীর দেশ। এদেশের প্রধান ভাষা 122টি। এখন সংবিধান স্বীকৃত ভাষা শুধু 22টি। যে অঞ্চলে মানুষ যে ভাষায় কথা বলে তার উপর রাজ্যগুলিকে ভাগ করা হয়, তাই রাজ্য পুনর্গঠনে ভাষার সবচেয়ে গুরুত্ব পেয়েছিল। দ্বিতীয়ত, সংস্কৃতি। ভাষার সঙ্গে সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়, তাই বিহার থেকে আলাদা করা হয় ঝাড়খণ্ডকে। প্রশাসনিক সুবিধা, অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতির কথা মাথায় রেখে এই রাজ্য পুনর্গঠন করা হয়েছিল। তবে 1956 সালের রাজ্য পুনর্গঠনের আগে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি ভারতের আয়রন ম্যান নামে পরিচিত, তিনি 28টি অঙ্গরাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল
গঠন করেছিলেন এবং সেটিকে 4টি তালিকাভুক্ত করেছিলেন: ক, খ, গ এবং ঘ। কয়ে ছিল 9টি, খয়ে 8টি, গয়ে 10টি এবং ঘয়ে 1টি, যেটি হলো কেন্দ্রশাসিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কয়ে ছিল পশ্চিমবঙ্গ, অসম, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ, মাদ্রাস, উড়িষ্যা, পাঞ্জাব, ইউনাইটেড প্রভিন্স অর্থাৎ উত্তরপ্রদেশ। খ তালিকাভুক্ত ছিল 8টি: সৌরাষ্ট্র, মহীশূর, দিবাঙ্কুর, মধ্য ভারত, রাজস্থান, হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, বিন্দু প্রদেশ এবং পেপসু। গয়ে আজমের, ভোপাল, বিলাসপুর, কুর্গ, দিহি, হিমাচল প্রদেশ, কচ্ছ, মণিপুর, ত্রিপুরা, কোচবিহার। কিন্তু যখন 1956 সালে রাজ্য পুনর্গঠন হলো ভাষার ভিত্তিতে, তখন সেই 29টির বদলে, যে 28+1, সেই 29টির বদলে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হলো। 14টি রাজ্য কারা? অসম, অন্ধ্রপ্রদেশ, বিহার, বোম্বাই, কেরালা, মধ্যপ্রদেশ, জম্মু কাশ্মীর, মাদ্রাস, মহীশূর, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। কেন্দ্রশাসিত 6টি: আন্দামান নিকোবর, দিল্লি, হিমাচল, লাক্ষাদ্বীপ, মণিপুর এবং ত্রিপুরা। প্রতিটা সালে কোন কোন রাজ্য কীভাবে বিভক্ত হয়েছিল? যেমন 1957 সালে অসম রাজ্যের উত্তর পূর্ব অংশ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল, সংক্ষেপে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সির নেফা। 1959 সালে রাজস্থানের কিছু অংশ মধ্যপ্রদেশে যুক্ত হয়, মাদ্রাস ও অন্ধ্রপ্রদেশের সীমানাও পরিবর্তিত হয়। 1960 সালে বোম্বাইকে গুজরাট ও মহারাষ্ট্র নামে দুটি রাজ্যে ভাগ করা হয়। 1962 সালে পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে স্বীকৃতি পায়। গোয়া, দমন দিউ, দাদরা নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত হয়। 1963 সালে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায়। 1966 সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব হরিয়ানা গঠিত হয়, চণ্ডীগড় নামে কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয়। 1969 সালে মাদ্রাজের নাম হয় তামিলনাড়ু, মেঘালয় নামে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে ওঠে। 1970 সালে হিমাচল প্রদেশে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় এবং সেখানে মিজোরাম নামে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয়। 1972 সালে উত্তর পূর্ব ভারতের মণিপুর, মেঘালয়, ত্রিপুরা রাজ্য আত্মপ্রকাশ করে। 1973 সালে মহীশূরের নাম কর্ণাটক, লাক্ষাদ্বীপ, মিনিকয়, আমিনদ্বীপী দ্বীপপুঞ্জের নাম লাক্ষাদ্বীপ করা হয়। সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত 1975 সালে। 1986 সালে 1 মার্চ পশ্চিমবঙ্গের 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সৃষ্টি হয়। 1987 অরুণাচল প্রদেশ, মিজোরাম, গোয়া নতুন রাজ্য রূপে আত্মপ্রকাশ করে এবং 1988 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ গঠিত হয়। 1991 সালে 69তম সংবিধান সংশোধনে সেখানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অ্যাক্ট পাস হয়, দিল্লির জন্য বিধানসভা গঠিত হয়। 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলা গঠিত হয়। বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন দ্বীপ পূর্বালি পূর্বাশা বা নিউমোর ভারতের অন্তর্ভুক্ত হয়। 1993 সালে রাজধানী দিল্লিকে ভারতীয় রাজধানী অঞ্চল আখ্যা দেওয়া হয় আর 1996 বোম্বাই নাম বদলে মুম্বাই, মাদ্রাজের শহরের নাম চেন্নাই। এবং 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে সেখানে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়। 2002 পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। 2014 অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়। 2017 সালে 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে ঝাড়গ্রাম, 7 এপ্রিল বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। এমনকি 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠিত হয়। 26 জানুয়ারি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলি, দমন দিউ যুক্ত হয়ে দাদরা নগর হাভেলি ও দমন দিউ গঠিত হয়। এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যেমন ভারতের 4টি নতুন রাজ্য ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাগ হয়ে 2014 সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান, আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আবার আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, আয়তনে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ একটি প্রবাল দ্বীপের উদাহরণ। নবীনতম রাজ্য তেলেঙ্গানা। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী? পাঞ্জাব ও হরিয়ানা। প্রিয় ছাত্রছাত্রীরা, সাহিত্য ইতিকথা চ্যানেলের আলোচনাগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওগুলি আলোচনা করা বন্ধুরা যাতে শেয়ার করবে, তারা যাতে উপকৃত হয়। আজকের আর 3টি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে সার্ক, অন্য দুটি হলো
3 বিঘা করিডর ও ছিটমহল কি? সার্ক, যার দক্ষিণ এশিয়ার 8টি আঞ্চলিক দেশ নিজেদের মধ্যে সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার জন্য একটি আঞ্চলিক সংস্থা গঠন করেছিল, যার শর্ট ফর্ম সার্ক। পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1925 সালে 4 ডিসেম্বর বাংলাদেশের প্রেসিডেন্ট হাসান এরশাদের নেতৃত্বে ঢাকাতে প্রথম সার্কের সম্মেলন হয়েছিল। সার্কের সদর দপ্তর হল কাঠমান্ডুতে অবস্থিত। সদস্য দেশ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। 3 বিঘা করিডর কি? 3 বিঘা করিডর হলো এই যে বাংলাদেশ আর এই ভারত দুটি প্রতিবেশী দেশ। প্রতিবেশী দেশ পারস্পরিক সম্পর্কের মাধ্যমে একটি দেশের অভ্যন্তরে থাকা অন্য দেশের শর্ত সাপেক্ষ নির্দিষ্ট স্থান ব্যবহারের অনুমতি পায়, তাই ওই নির্দিষ্ট স্থানকে বলা হয় করিডর। যেমন ধরো, বাংলাদেশের কিছু স্থান ভারতের মধ্যে আছে, তাহলে সেই স্থানটি এই দেশ অর্থাৎ ভারত তার ওপরে নির্দিষ্ট অঞ্চল সেই দখল করার অনুমতি পেয়ে থাকে। অপরদিকে ভারতের কিছু অংশ ধরো বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু বিশেষ শর্ত সাপেক্ষে নির্দিষ্ট স্থান ব্যবহারে তারা অনুমতি পায়। 1992 সালে 26শে জুন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সীমান্তে মেখলিগঞ্জ ও কুচলিবাড়ি অঞ্চলের 178 মিটার দীর্ঘ এবং 85 মিটার প্রশস্ত স্থান ব্যবহারের জন্য ভারত সরকার বাংলাদেশকে লিজ দেয়। এই নির্দিষ্ট স্থান 3 বিঘা করিডর নামে পরিচিত। তার বাংলাদেশের কোনো একটা অংশ আছে যেটা ভারতের মধ্যে, কিন্তু ভারতের সীমানা পেরিয়ে তবে ওই অংশে যাওয়া যায়। তেমনই একটা দৈর্ঘ্য যা 178 মিটার দীর্ঘ এবং প্রস্থ 85 মিটার। ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অন্তর্গত দহগ্রাম ও আঙ্গারপোতা নামক অঞ্চল দুটি ভারতীয় ভূখণ্ড দ্বারা বেষ্টিত। এজন্য বাংলাদেশের অধিবাসীরা যখনই যাতে ওই দুই অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখতে পারে, সেই জন্য বাংলাদেশের পানবাড়ি মৌজা থেকে ওই দুই অঞ্চলে যোগাযোগের পথ হিসাবে ভারত বাংলাদেশকে 3 বিঘা করিডর ব্যবহারের জন্য লিজ দেয়। আগে করিডর দিনে 12 ঘন্টা সময়ের জন্য খুলে দেওয়া হতো, যার ফলে দহগ্রাম আঙ্গারপোতা অধিবাসীদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ সেই সময় কোনো হাসপাতালে শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলে ছিল না। 2011 সালে 6 সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে চুক্তি অনুযায়ী বর্তমানে করিডোরটি 24 ঘন্টার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবার ছিটমহল কি? পাশাপাশি অবস্থিত যে দুটি দেশ ভারত ও বাংলাদেশ, এদের মধ্যে যখন একটি দেশের কোনো ছোট ছোট জনপদ বা এলাকা অপর দেশের সীমানার মধ্য দিয়ে যায়, তখন তাকে বলা হয় ওই প্রতিবেশী দেশের ছিটমহল। ব্রিটিশ শাসনের পর 47 সালে ভারত ভাগ্যের সময় সিরিল র্যাডক্লিফের মানচিত্রে অঙ্কনের মধ্য দিয়ে ছিটমহলের উৎপত্তি ঘটে। তৎকালীন ভারতের কোচ বিহারের কোচ রাজার জমিদারি আংটি অঞ্চল পঞ্চগড়, ডিমলা, পাটগ্রাম, লালমনিরহাট প্রমুখ দেশভাগের ফলে পূর্ব পাকিস্তানের বাংলাদেশের সীমানার মধ্যে পড়ে যায়। বাংলাদেশের কিছু ভূখণ্ড ভারতের সীমানার মধ্যে থেকে যায়। এই ভূখণ্ডে এক একটা ছিটমহল। এরকম ভারত বাংলাদেশের মধ্যে প্রায় 162খানা ছিটমহল ছিল। মূল কথা, ছিটমহল বিনিময়টা কি? ছিটমহল বিনিময়টা লক্ষ্য করো যে এই যে ছিটমহল এলাকা অংশ, এই এলাকা অংশে এই যে সবুজ অংশ, এই সবুজ অংশগুলো হচ্ছে বাংলাদেশি ছিটমহল, আর এই যে লাল অংশ এইগুলো হচ্ছে ভারতীয় ছিটমহল। ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে 162টি ছিটমহল 2015 সালের 7ই মে আইন পাশের মাধ্যমে বিনিময় ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে 2015 সালের 6ই জুন উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকায় ঐতিহাসিক চুক্তি করে। চুক্তিতে ঠিক হয় ভারত 51টি এবং বাংলাদেশ 111টি ছিটমহল পাবে। ভারতের বৃহত্তম ছিটমহল হলো বালাপাড়া ও খাগড়াবাড়ি, আর ক্ষুদ্রতম হলো নাটাতোকা। বাংলাদেশের ছিটমহল